আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি স্প্যানিশ অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম কন্ট্রা অ্যাটাক, যার বাংলা অর্থ পাল্টা আক্রমণ। মনে করেন আপনি একটা নতুন শহরে ঘুরতে গেছেন, সেখানে দেখেন রাস্তার জনসম্মুখে একটা লোক একটা মেয়েকে কিডন্যাপ করতেছে, কিন্তু অবাক করার বিষয় হলো সবাই শুধু চেয়ে চেয়ে দেখতেছে, কেউ ভয়ে কিছু বলছে না। এদিকে আপনি চোখের সামনে কোনো অন্যায় দেখে চুপ থাকতে পারেন না, ব্যাস রেগে মেগে গিয়ে লোকটিকে ধ্যামাধ্যাম কয়েকটা লাগিয়ে দিলেন ও মেয়েটিকে রক্ষা করলেন। কিন্তু কিন্তু আপনি জানতে পারলেন আপনি যার সাথে পাঙ্গা নিয়েছেন সে সাধারণ কোনো পাবলিক না, সেই শহরের সবচেয়ে বড় মাফিয়ার ডনের আপন ছোট ভাই। আর এর চেয়েও শকিং বিষয় হলো আপনিও সাধারণ কোনো পাবলিক না, আপনিও মেক্সিকান আর্ম ফোর্সের ফার্স্ট ক্যাপ্টেন, মানে আপনিও আর্মি ক্যাপ্টেন। ব্যাস শুরু হয়ে গেল বাঘের সিংহের শত্রুতা। এই শত্রুতার রেশ এমন এক পর্যায়ে চলে যায় যে তা দেখে কখনো আপনার চোখে জল আসবে তো কখনো রাগে আপনার রক্ত টকবক করে উঠবে। আর সর্বোপরি মুভিতে আর্মিদের পার্সোনাল লাইফের যে নির্মম চিত্র তুলে ধরা হয়েছে তা দেখে আর্মিদের প্রতি আপনার সম্মান ও সহানুভূতি শতগুণ বেড়ে যাবে। তো চলুন মুভির কিছু হাড় হিম করা সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি 5 জন ফ্রেন্ড ছুটিতে ঘুরতে বের হয়েছে। জায়গাটা মেক্সিকো শহর। উদ্দেশ্য 3 দিনের ছুটি কাটিয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করা। যে ছেলেটি ড্রাইভিং সিটে আছে এর নাম আর্মান্ডো, আর বাকিগুলোর নাম এক্ষুনি না বলি, সময় মতো পরিচয় করিয়ে দিবনি। তো বহুদিন পর এরা ছুটি পেয়েছে, তাই সবাই খুব মজা করার মুডে আছে। তারা এমন ভাবে নানা প্ল্যান করতেছে যেন এরা 3 দিন পুরো ফাটিয়ে এনজয় করবে। ঠিক তখনই তো এরা লড়াই শেষে যেভাবে আর্মিদের মতো পজিশন নিয়ে দাঁড়ায় ও আর্মিদের মতো করে কমান্ড দেয় তাতে নিশ্চয়ই বুঝে গেছেন এরা হয়তো আর্মি। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা আক্রমণ করলো তারা কে? তখন সেই রহস্যটা দেখানোর জন্য সিন 72 ঘন্টা পিছনে চলে যায় ও আমরা একটা মা ও মেয়েকে দেখতে পাই। মায়ের নাম লুসিয়া আর মেয়েটির নাম কার্লা। কার্লার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তাই সে ডিপ্রেশনে আছে। এটা দেখে মা তাকে সান্ত্বনা দেয় ও বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বের হয়। তো এরা ঘুরতে বের হলে নিরিবিলি একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা দুর্গন্ধে কার্লার বমি পায়। লুসিয়া তখন বাইক আটকালে কার্লা সাইডে গিয়ে বমি করতেছে। হঠাৎ ক্ষেতের ভিতরে কি যেন দেখে রীতিমতো আটকে ওঠে। কার্লা কি এমন দেখে এভাবে ভয় পেল এটা দেখার জন্য লুসিয়াও সেদিকে এগিয়ে গেলে তারও সেম অবস্থা, সেও রীতিমতো থমে যায়। সিন এখান থেকে কাট হয়ে মেক্সিকোর একটা ছোটখাটো বারে আসলে সেখানে আমরা আর্মান্ডোকে দেখতে পাই। সে তার হাই স্কুল লাইফের একটা ফ্রেন্ডের সাথে বহু বছর পর দেখা করেছে। আসলে আর্মান্ডো আজকেই এই শহরে নতুন এসেছে, বাট তার বন্ধু বহু বছর থেকে এই শহরেই থাকে। তো এরা আড্ডা শেষে আর্মান্ডো বাহিরে বের হলে দেখে 2টি মেয়ে মেক্সিকোর সরকারি আইনি সহায়তা কেন্দ্রের সামনে এসে অফিসারকে বলতেছে, প্লিজ আমাদের কথা বিশ্বাস করুন ও আমাদেরকে বাঁচান। তো এই মেয়েগুলো আসলে ওই সেই কার্লা ও লুসিয়া। এর মাঝে একদল গুন্ডা মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়ার জন্য দলবল নিয়ে সেখানে আসলে অফিসার মেয়েগুলোকে হেল্প না করে বরং চুপচাপ ভিতরে চলে যায়। এটা দেখে আর্মান্ডো সাহায্য করার জন্য এগিয়ে যেতে থাকলে বন্ধুটি থামাইও বলে, প্লিজ ভাই ঝামেলাতে জড়াস না। এই লোক শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার জোসেফো ইউরিয়াসের ভাই রোমান ইউরিয়াস। কিন্তু তারপরেও চোখের সামনে এমন অন্যায় দেখতে না পেরে আর্মান্ডো তার কাছে থাকা পিস্তল লোড করে গুন্ডাদের দিকে যেতে থাকলে তার বন্ধু ভয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। তো আর্মান্ডো এসে গুন্ডাদেরকে বলে, মেয়েগুলোকে ছেড়ে দাও। এটা শুনে রোমান বলে, তুই আটকানোর কে রে? আর্মান্ডো বলে, কেউ না, আমি জাস্ট এদেরকে রক্ষা করতে এসেছি। এটা শুনে গুন্ডারা রেগে মেগে হামলা করতেই তো আর্মান্ডো রোমানের মাথায় পিস্তল তাক করেছে, ওদিকে একজন গুন্ডা আর্মান্ডোর দিকে পিস্তল তাক করেছে। পুরো একদম থমথমে অবস্থা। ওদিকে বাহিরে গোলাগুলির আওয়াজ শুনে সরকারি আইনি সহায়তা কেন্দ্র থেকে আর্ম ফোর্স বেরিয়ে আসে, সাথে এজেন্ট অফিসারও বেরিয়ে আসে। আর তারা গুন্ডাদের দিকে পিস্তল তাক না করে বরং আর্মান্ডোর দিকেই পিস্তল তাক করে। তখন আর্মান্ডো বলে, এজেন্ট আমি ক্যাপ্টেন, কিন্তু এজেন্ট অফিসার এটা বিশ্বাস করছে না। তখন আর্মান্ডো তার আইডি কার্ডটা বের করে ছুঁড়ে মারে ও বলে, আমি মেক্সিকান আর্ম ফোর্সের ফার্স্ট ক্যাপ্টেন। অফিসার এবার কার্ড দেখে তো রীতিমতো শক।
যদিও ক্যাপ্টেন গুন্ডাদেরই পালিত কুকুর, কিন্তু যেখানে একজন আর্মি ক্যাপ্টেন হাজির সেখানে কি আর করবে, উপায় না পেয়ে আর্মান্ডোর পক্ষ নিয়ে গুন্ডাদেরকে গ্রেফতার করতে শুরু করে। এটা দেখে রোমান আর্মান্ডোকে হুমকি দিয়ে বলে, তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিচ্ছিস। এটা শুনে লেবেটা আর্মান্ডো কষি একটা লাগিয়ে দেয় ও চুপচাপ চলে যেতে থাকে। তখন লুসিয়া আর্মান্ডোকে ডেকে থামায়ও বলে, আমরা পাহাড়ি রাস্তার পাশে একটা লাশের স্তূপ দেখেছি, আর এই গুন্ডারা সেই জন্যই আমাদেরকে কিডন্যাপ করতে এসেছে। সিন কাট হলে আমরা দেখি মেক্সিকান আর্মির এক বিশাল ফোর্স ট্যাঙ্ক এবং মেডিকেল টিম নিয়ে সেই পাহাড়ি এলাকার দিকে যাচ্ছে। তারা সেই লোকেশনে পৌঁছালে আমরা এক মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। এখানে 10 জন মানুষকে নির্মমভাবে মেরে পুঁতে রাখা হয়েছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই লাশগুলো আর কারো নয়, এরা মেক্সিকান আর্মিরই 10 জন স্পেশাল ফোর্সের সেনা। সিন কাট হলে দেখি পুরো আর্মি বেস শোকে স্তব্ধ। তাদের আর্মি ফোর্সের 10 জন আর্মিকে এভাবে হত্যা করা হয়েছে। ওদিকে শহীদ সেনাদের পরিবার এবং বাচ্চারা অঝরে কাঁদছে। ক্যাপ্টেন আর্মান্ডো এবং তার টিম চোখের জল চেপে রেখে তাদের নিহত ভাইদের স্যালুট জানায়। ওদিকে রাগে ক্ষোভে তো আর্মান্ডোর রক্ত টকবক করতেছে। তো এই ঘটনাটা নিয়ে আলাপ করার জন্য ক্যাপ্টেন আর্মান্ডো সরাসরি এখানকার আর্মি সেক্রেটারির কাছে আসে ও জানায় এই হত্যাকাণ্ডের পিছনে এখানকার মাফিয়া গ্যাং এবং ড্রাগ ডিলার হোসেফো ইউরিয়াসের হাত আছে। সেক্রেটারি বলে, তোমাকে তো এর আগে এখানে দেখিনি। পাশে থাকা কর্নেল বলে, সে এখানে নতুন পোস্টিং হয়েছে, সে বিশেষ করে এখানকার ড্রাগ মাফিয়া ধ্বংস করার মিশনে এসেছে। সেক্রেটারি ক্যাপ্টেন আর্মান্ডোকে সাপোর্ট দিয়ে বলে, আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট থাকবে, যেভাবেই হোক এই মাফিয়াদের সমূলে ধ্বংস করো। আর হ্যাঁ, চলো কালকে তোমাকে মেক্সিকোর সেরা ফিশ ফ্রাই খাওয়াবো। আর্মান্ডো বলে, সরি স্যার, আগামীকাল আমার এক আর্মি ফ্রেন্ডের বার্থডে, তাই আমরা কয়েকজন 3 দিনের ছুটি নিয়েছি এবং ট্রিপে যাওয়ার প্ল্যান করেছি। এটা শুনে সেক্রেটারি বলে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার। সিন চলে আসে একটা লোকের কাছে। টিভি নিউজে সেই 10 জন আর্মির লাশ পাওয়ার খবর দেখাচ্ছে, আর এই লোক অত্যন্ত শান্ত মেজাজে নিজের রান্নাঘরে তার ছোট 2 মেয়ে এবং বউয়ের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। দেখে মনে হবে এ তো খুব ভালো একজন ফ্যামিলি ম্যান, কিন্তু না, এই লোকটি হলো সেই মাফিয়া লিডার জোসেফো ইউরিয়াস এবং এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তো তার ছোট ভাই রোমান বাসায় ফিরলে জোসেফো রেগে মেগে বলে, তোরা লাশগুলো কেমন জায়গায় পুঁতেছিস যে আর্মির লোকেরা খুঁজে পেয়ে গেল? তোরা সব গাধার দল। রোমান তো ভয়ে চুপ করে আছে। জোসেফে বলে, যেভাবেই হোক ওই স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন আর্মান্ডোকে খুঁজে বের করো, সামনে থেকে না পারলে পিছন থেকে হামলা করবি, আর হ্যাঁ, ওই মেয়ে দুটোকেও ছাড়বি না। সিন কাট হয়ে চলে আসে সেই মা মেয়ের বাড়িতে। মেয়েটি অসুস্থ হয়ে সোফায় শুয়ে আছে, মা তাকে ওষুধ দিচ্ছিল, এমন সময় দরজায় নক পড়ে। মা ভাবে হয়তো পরিচিত কেউ এসেছে, কিন্তু দরজা খুলতেই এদিকে আমরা দেখি ক্যাপ্টেন আর্মান্ডো তার স্পেশাল ফোর্সের টিম নিয়ে একটা ডার্ক রুমে বসে মিটিং করছে। তো একটি বড় প্রজেক্টরে মাফিয়া জোসেফ ইউরিয়াসের ছবি ও তার রেস্টুরেন্টের ম্যাপ দেখিয়ে ক্যাপ্টেন বলে, আমাদের মিশনের প্রথম ধাপ হলো জোসেফের ডান হাত জিয়ান ও নেরুডুকে আগে গ্রেফতার করা, আর তাই আমাদের টার্গেট হলো এই রেস্টুরেন্ট, কারণ এখানেই এরা 2 জন নিয়মিত আসে। তাই আমরা আজই এই রেস্টুরেন্টে মিশন চালাবো। তো প্ল্যান অনুযায়ী স্পেশাল ফোর্সের কয়েকজন সদস্য সাধারণ মানুষের বেশে সিভিল ড্রেসে সেই রেস্টুরেন্টে গিয়ে কাস্টমার সেজে বসে থাকে, যাদের মধ্যে একজন মহিলা সেনাও আছে। তারা চারপাশের লোকেশন এবং জোসেফের লোকদের উপর নজর রাখছে। তো মহিলা সেনাটি পরিবেশ বুঝে মিশন শুরু করতে বলবে, আর আর্মি সেনারা মুহূর্তের মাঝে রেস্টুরেন্টে ঢুকে পড়বে। এই অপেক্ষাতে আর্মি সেনারা রেডি হয়ে আছে। তো যেই না মহিলা সেনাটি মিশন শুরু করার সিগন্যাল পাঠাই, ব্যাস তো এরা এভাবেই জোসেফের 2 জন লোককে গ্রেফতার করে ফেলে। বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে সহি সালামতে নিয়ে যাওয়া। তো যদিও জোসেফের একটা লোক শেষ সময়ে হামলা করার চেষ্টা করে, বাট আটকাতে পারে না। এটা জোসেফের সেই 2 জন লোককে গ্রেফতার করে সোজা একটা নিরিবিলি জায়গায় চলে আসলে আমরা দেখি এখানে গ্রেফতারকৃত আসামিদেরকে রিসিভ করার জন্য এজেন্ট অফিসার তার টিম নিয়ে অপেক্ষা করছিল। তো রুলস অনুযায়ী আর্মি ক্যাপ্টেন আসামিদেরকে সেই এজেন্ট অফিসারের হাতে তুলে দিলে এজেন্ট অফিসার আসামিদেরকে নিয়ে চলে যায়। ব্যাস, এবার এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে ও স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। যাক, এবার ফাইনালি এরা তাহলে রিল্যাক্সের ট্রিপে যেতে পারবে। তো ট্রিপের মূলে রয়েছে এই ছেলেটি, নাম পলো, মানে এরই আজকে বার্থডে। তো এদিকে ক্যাপ্টেন ট্রিপে যাওয়ার জন্য কর্নেলের থেকে বিদায় নিয়ে চলে যায়। ওদিকে সেন্ট জোসেফের ভাই রোমানের কাছে আসলে দেখি সে একটা নিরিবিলি জায়গায় এসে লুকিয়ে দূর থেকে কি যেন ভিডিও করতেছে। ক্যামেরা সেই টার্গেটেড লোকেশনে আসলে আমরা সেখানে আর্মির সেই সেক্রেটারিকে দেখতে পাই এবং তার সাথে দেখি ড্রাগ মাফিয়া জোসেফ। এই রে, কাম সারছে। এই লোক আর্মান্ডোকে যেভাবে সাপোর্ট দেখাচ্ছিল তাতে একে ভালো মনে করেছিলাম,
কিন্তু সব জলে গেল। আর সবচেয়ে শকিং বিষয় হলো জোসেফ বদলা নিতে আর্মান্ডোকে হত্যা করার প্ল্যান করেছে। আর সেক্রেটারি টাকার বিনিময়ে জোসেফকে সেই কাজে সাহায্য করতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে বলতেছে এখানে ক্যাপ্টেন আর্মান্ডোর ফোন ট্র্যাক করা আছে, সো তুমি এই ফোনের মাধ্যমে ওর লাইভ লোকেশন দেখতে পারবে। আর হ্যাঁ, আজকে ও ছুটিতে আছে, সো এটাই সেরা সুযোগ। এই বলে সেক্রেটারি ডিল শেষ করে চলে গেলে জোসেফের ভাই রোমান এখানে আসে ও বলে ভাই পুরোটা আমার ফোনে ভিডিও করেছি। জোসেফ বলে সাবাস। রোমান বলে ভাই স্পেশাল ফোর্সের ওই শালা ক্যাপ্টেনের কি হলো? জোসেফ বলে ও ছুটিতে আছে, তাই এটাই বেস্ট সুযোগ, যা আজকে বদলা নিয়ে নে। তবে হ্যাঁ, মাথা ঠান্ডা রাখবি, একদম হিরোগিরি দেখাতে যাবি না, সামনে থেকে নয় পিছন থেকে হামলা করবি। সিন চলে আসে ক্যাপ্টেন সহ বাকি সেই 4 জন আর্মিদের কাছে যারা 5 জন মিলে ট্রিপে যাচ্ছে। তো এবার চলেন এদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। যে ছেলেটি ফোনে তার বউয়ের রাগ ভাঙানোর জন্য জানুমানু করতেছে এর নাম কম্বো। কম্বো দীর্ঘ কয়েক মাস পর এই মাত্র 3 দিনের ছুটি পেয়েছে, তাই বউ আশা করতেছে কম্বো বাসায় আসবে, কিন্তু কম্বো যেতে পারছে না বলে বউ মন খারাপ করেছে। আর এটা দেখে ওদিকে বাকিরা হাসাহাসি করতেছে। এই পিচ্চিটির সাথে তো আগেই পরিচয় করিয়েছি, এর নাম বলো, তবে সবাই একে মজা করে পয়ো বলে ডাকে। আর পাশের এই ছেলেটির নাম টরো। এমন সময় হালকা দাড়ি মোচওয়ালা যে লোক এসে যোগ দেয় এর নাম ট্যাঙ্কো। এদের মাঝে ট্যাঙ্কোর বয়স যেহেতু সবার থেকে বেশি, তাই এরা সবাই একে ভাঙারি মাল বলে খ্যাপায়। তো এরা রেডি। এমন সময় ক্যাপ্টেন ট্রিপের জন্য কর্নেলের দেওয়া একটা গাড়ি নিয়ে পৌঁছালে ট্যাঙ্কো বলে কর্নেলের মাথা ঠিক আছে? আমাদের ট্রিপের জন্য কি এক আদিকালের মালগাড়ি পাঠিয়েছে। এইটা শুনে ক্যাপ্টেন মজা করে বলে তোমাকে দেখে আমারও সেম ফিলিংস হয়েছিল যখন তুমি আমার টিমে যোগ দিতে এসেছিলে। এটা শুনে সবাই হাসতে থাকে। যা দেখে আমরা এটা বুঝতে পারি এরা 5 জন যে শুধু একটা স্পেশাল ফোর্সের টিম তা নয়, বরং এরা 5 জন অনেক ভালো বন্ধুও। তো সবাই ট্রিপ শুরু করার জন্য গাড়িতে উঠবে। এমন সময় ট্যাঙ্কো বলে আরে ট্রিপ শুরু করার আগে চলো একটা সেলফি নেই। ক্যাপ্টেন তখন ফটো তুলে দেওয়ার জন্য একজন আর্মিকে ডাকে। আর্মি এসে ক্যামেরা ধরে বলে সবাই হাসি দাও, 1 2 3। এবার এসে আমরা মুভির শুরুতে হওয়া সেই হামলার পিছনের আসল রহস্যটা বুঝতে পারি। মানে এখান থেকেই সিন অতীত থেকে বর্তমানে পৌঁছায়। তো এরা হামলাকারী সবাইকে মেরে হামলাকারীদের সাথে আনা সকল অস্ত্রশস্ত্র আত্মরক্ষার জন্য নিজেরা নিচ্ছে। এমন সময় হামলাকারীদের কাছে থাকা ওয়াকিটকিতে শুনতে পাই রোমান বলতেছে তোরা হামলা চালিয়ে যা, আমি প্রায় পৌঁছে গেছি। এটা শুনে এরা পালাবে, তার আগেই রোমান পৌঁছে গেলে এরা দৌড়ে রাস্তার সাইডে চলে যায় ও দুই পক্ষের মাঝে তুমুল গোলাগুলি শুরু হয়ে যায়। এ যেন জীবন মরণের লড়াই। Robinson! ¡Párale, perro! তো ধামাকার পর টরো চিল্লিয়ে বলে সবাই ঠিক আছো? তখন সবাই তাদের নাম এভাবে বলতে থাকে। তো ওদিকে রোমান মৃত্যুসজ্জায় তার ভাইকে কল করে বলে ভাইয়া এই হারামিরা আমাদেরকে মেরে ফেলেছে, তুমি এদেরকে কিছুতেই ছাড়বে না। এদিকে গুন্ডাদের আর কোনো সারা শব্দ না পেলে এরা বুঝে যায় গুন্ডারা সবাই তাহলে মারা গেছে, শুধু হয়তো রোমান আছে। তাই এরা সাহস করে আড়াল থেকে বের হয়ে রোমানের সামনে চলে আসে ও রোমানের দিকে রাইফেল তাক করে। তখন রোমান ক্যাপ্টেনকে বলে শালা তুই মারা পড়বি। ক্যাপ্টেন বলে আব্বে তুই নিজের চিন্তা কর, আর হ্যাঁ বল তোকে আমাদের লোকেশন কে দিয়েছে। ততক্ষণে রোমান মারা যায়। তখন ক্যাপ্টেন রোমানের ফোনটা নিয়ে রোমানের ফেস দিয়ে ফোনের পাসওয়ার্ডটা রিসেট করে ও সবাইকে বলে আমাদের ট্রিপে আসার খবরটা কেউ এদের কাছে ফাঁস করে দিয়েছে। ট্যাঙ্কো বলে তাহলে আমাদের এখন রাস্তায় থাকা উচিত না, কারণ এদের গ্যাং আমাদেরকে খুঁজতে আসবে। এটা শুনে পয়ে বলে এখন তাহলে আমাদের কি হবে? ক্যাপ্টেন তখন আর্মি বেসে থাকা মেয়ে লেফটেন্যান্টকে ফোন করে বলে লেফটেন্যান্ট কর্নেল কোথায়? মেয়েটি বলে একটু আগেই গভর্নরের সাথে মিটিং করতে গেছে, তার মিটিং শেষ হলেই তাকে বলবে দ্রুত যেন আমাদের জন্য উদ্ধার টিম পাঠাই। কেউ আমাদের লোকেশন লিক করে দিয়েছে ও আমাদের উপর হামলা হয়েছে। আমরা ব্রাউন্সভিলের চেকপোস্টের দিকে যাচ্ছি, 6 ঘন্টার মাঝে সেখানে পৌঁছে যাব। লেফটেন্যান্ট বলে ঠিক আছে, চেক পয়েন্টে তাহলে দেখা হচ্ছে। এই বলে কথা শেষ করলে ক্যাপ্টেন তার টিমকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ব্রাউন্সভিলের চেকপোস্টের দিকে রওনা দেয়। ওদিকে জোসেফ ভাইয়ের খোঁজে এসে দেখে তার ভাই এভাবে রাস্তায় মৃত পড়ে আছে। জোসেফ তখন ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বুঝতেই পারছেন ভাইয়ের লাশটা দেখে জোসেফের এখন যতটা কান্না আসতেছে, তার ভাইয়ের এই হাল যে করেছে তার প্রতি আবার ঠিক ততটাই ক্ষোভ আসবে, এটাই স্বাভাবিক। আর সেটাই হয়। জোসেফ রেগে মেগে উঠে দাঁড়ায় ও তার টিমের সবচেয়ে খতরনাক মেয়ে লা কুবরাকে মোবাইল দেখিয়ে বলে মোবাইলে যে লোকেশন দেখতে পাচ্ছ এটা ওই হারামের লোকেশন। লা কুবরার লাইভ লোকেশন দেখে বলে মনে হচ্ছে ওরা ইল পাশো যাচ্ছে। জোসেফ বলে যাও পিছু করো, ওই হারামিকে ধরে আমার সামনে আনো।
এটা শুনে লাকুবরা তার টিম নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় আর জোসেফ এখানেই দাঁড়িয়ে থেকে রাগে ছটফট করতে থাকে। সিন আর্মিদের কাছে আসলে দেখি এরা হাঁটতে হাঁটতে একদম হাঁফিয়ে উঠেছে, তৃষ্ণায় এদের বুকটা যেন ফেটে যাচ্ছে। এমন সময় এরা জঙ্গলের মাঝে একটা নদীর কাছে পৌঁছে গেলে ক্যাপ্টেন বলে, তোমাদের হাতে 2 মিনিট সময়, সবাই দ্রুত পানি খেয়ে নাও। কিন্তু সবাই একসাথে পানি খেতে গেলে তো হবে না, তাই এক এক করে যাচ্ছে আর বাকিরা আশেপাশে নজর রাখছে। তো পয় তার বাম হাত থেকে ঘড়িটা খুলে ডান হাতে পড়লে টরো বলে, ঘড়ি অন্য হাতে কেন পড়ছিস? পয় বলে, নর্মালি যখন কোনো নতুন মিশন শুরু করি তখন ঘড়িটা হাত বদলাই, আর এখন বদলাচ্ছি যাতে শরীরে একটা এনার্জি আসে। তো কেবল 2 জন পানি খেয়েছে, এখনও 3 জন বাকি। এমন সময় ক্যাপ্টেন দূরে তাকালে দেখে জোসেফের গ্যাং চলে এসেছে। ক্যাপ্টেন এটা বাকিদেরকে জানালে এরা জানতে চায় ওরা কজন। ক্যাপ্টেন বলে 9 জন। এটা শুনে টরো বলে, তাহলে তো আমাদেরকে রাইফেল ফুললি লোড করে নিতে হবে। ক্যাপ্টেন বলে, সেই সময় নেই। এই বলে ক্যাপ্টেন পয়কে রাইফেল দিয়ে বলে, সবাই পজিশন নাও। তো আর্মিদের টিম দৌড়াতে দৌড়াতে সামনে এই গুহাটা দেখতে পেলে এদের মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়াটা হলো কম্বো, টরো, ট্যাঙ্কো 3 জন সেই গুহার ভিতরে গিয়ে লুকিয়ে থাকবে, আর ক্যাপ্টেন গুহার অপোজিট পাশে আশ্রয় নিবে আর পয়ও আরেক পাশে আশ্রয় নিবে। আর গুন্ডারা আসলে ক্যাপ্টেন তার লোকেশন থেকে গুলি চালাবে। এতে গুন্ডারা ভাববে সব আর্মি তাহলে সেখানে আছে, আর এই সুযোগে পয়ও অন্য পাশ থেকে এদের উপর হামলা শুরু করবে। তখন গুন্ডারা নিজেদেরকে রক্ষা করতে গুহার ভিতরে লুকাতে যাবে, আর গুহার ভিতরে তো এদের 3 জন আগে থেকেই আছে। আর সেটাই হয়। লাকুবরা তার টিম নিয়ে গুহার ভিতরে যেতেই ঝড়ের মতো এলোপাতারে গুলির আওয়াজ হয়। কিন্তু এখন প্রশ্ন, কে আসলে কাকে মারলো, কে মরলো আর কে বাঁচলো? এই টেনশনে ক্যাপ্টেন ও পয়ের হার্টবিট তো বেড়ে গেছে, তাই দুজনেই রাইফেল তাক করে গুহার দিকে এগিয়ে আসতেই একটা গুলি এসে পয়কে লাগে। ক্যাপ্টেন পয়কে কভার দিয়ে বলে ওঠে, পয় তুমি ঠিক আছো? একটা গুলি পয়ের হাতে গেঁথে গেছে, অথচ পয় এনার্জির সাথে বলে ওঠে, হ্যাঁ ক্যাপ্টেন ঠিক আছে। এই বলে পয় উঠে পড়ে ও মিশন কন্টিনিউ করে। এটাই আসলে আর্মিদের জীবন। তো যাই হোক, গুহার ভিতর থেকে তো কারো কোনো আওয়াজ আসছে না। তাহলে কি কম্বো, টরো, ট্যাঙ্কো এরা মারা গেছে? এই আতঙ্কে ক্যাপ্টেন ও পয় দুজনেই নিস্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকায়। ক্যাপ্টেন নিজেকে সামলে নিয়ে গুহাতে থাকা 3 জনের উদ্দেশ্যে চিল্লিয়ে বলে ওঠে, বলো কি রিপোর্ট, তোমরা ঠিক আছো? কিন্তু কোনো আওয়াজ আসছে না। এটা দেখে মুহূর্তের মাঝে পয়ের চোখে জল টলমল করে ওঠে। ঠিক তখনই তো পয়ের হাতে গুলি লেগেছে। এটা দেখে কম্বো দৌড়ে আসে ও পয়ের হাতটা বেঁধে দিতে শুরু করে। আসলে এদের টিমের মাঝে কম্বো হচ্ছে ডক্টর। জানিয়ে রাখি, প্রতিটি আর্মি টিমের মাঝে একজন করে ডক্টর থাকে, যাতে মিশনের সময় সে মেডিকেল দিকগুলো হ্যান্ডেল করতে পারে। তো ওদিকে ট্যাঙ্করও কানের একপাশে গুলি লেগে অবস্থা খুবই খারাপ, যেটার প্রাথমিক চিকিৎসা হিসেবে এরা এটা করে। বুঝতেই পারছেন আর্মিদের জীবনটা কেমন হয়। তো ট্যাঙ্কোর মনোবল ও এনার্জি বুস্ট করার জন্য ক্যাপ্টেন তার জুতো জোড়া ট্যাঙ্কোকে উপহার দেয়। জানিয়ে রাখি, আর্মিদের ক্ষেত্রে ক্যাপ্টেন যখন কাউকে তার নিজের ব্যবহৃত জিনিস উপহার দেয়, সেটা অনেকটা মেডেল পাওয়ার মতো সম্মানের সাথে দেখা হয়। তো সিন জোসেফের কাছে আসলে দেখি লাকুবরার কোনো খোঁজ খবর পাচ্ছে না দেখে জোসেফ নিজেই একটা দলবল নিয়ে জঙ্গলের মাঝে ঢুকে পড়লে পথের মাঝে হঠাৎ লাকুবরার সাথে দেখা হয়ে যায়। মানে বাকি সবাই মারা গেলেও লাকুবরা পালিয়ে এসেছে। তো লাকুবরা জোসেফকে বলে, ওরা আমাদের সবাইকে মেরে ফেলেছে। এটা শুনে জোসেফের তো গলা শুকিয়ে যায়। লাকুবরা মোবাইলটা ফেরত দিয়ে বলে, ওরা বেশি দূর যায়নি, একটু দূরেই আছে, ওরা বেশি দূর যায়নি। সিন তখন আর্মিদের কাছে আসে। ক্যাপ্টেন বুঝে গেছে কেউ তাদের ফোনের লোকেশন ট্র্যাকিং করতেছে, তাই ক্যাপ্টেন নিজের ফোন সহ সবার ফোনগুলো নিয়ে একত্র করে। সিন তখন গহীন জঙ্গলের উপর দিয়ে জোসেফের কাছে আসলে দেখি সে দলবল নিয়ে ক্যাপ্টেনের ফোনের লোকেশন অনুযায়ী আসতেছে। তো জোসেফ তার গ্যাং মেম্বারদের উদ্দেশ্যে বলে ওঠে, এখন যে 5টি লাশ পাওয়া গেল এ নিয়ে আমাদের টোটাল 18 জন মারা গেছে, তাই সবাই পাগলা কুকুরের মতো নেমে পড়ো। সবাই চিল্লিয়ে বলে, ইয়েস স্যার।
ওদিকে আর্মিরা সবাই এতটা ক্লান্ত হয়ে পড়েছে যে বিশ্রাম নেওয়াটাও ইমার্জেন্সি হয়ে গেছে। তাই ক্যাপ্টেন বলে, টরো তুমি পিছন থেকে কভার করো, আমরা একটু বিশ্রাম নিব। টরো ঠিক আছে বলে উঁচুতে দাঁড়িয়ে পাহারা শুরু করলে বাকিরা একটু বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু এই বিশ্রামটুকুও যেন এদের বিশ্রাম নয়। এই সময়ও কম্বো পয় ও ট্যাঙ্কারের প্রাথমিক চিকিৎসা করতে থাকে। তো একটু পর পয় আহত শরীর নিয়ে টরোর সাথে পাহারায় যোগ দিলে টরো খেয়াল করে কষ্ট ও হতাশায় পয়ের চোখে জল টলমল করতেছে। কিন্তু এক আর্মি কোনো মিশনে থাকা অবস্থায় যা কিছুই হয়ে যাক মানসিকভাবে ভেঙে পড়লে তো হবে না। তাই টরো এনার্জির স্বরে পয়কে বলে ওঠে, তো আর্মি সেনা কি অবস্থা? পয় চোখের জল লুকিয়ে বলে ওঠে, মিশনের জন্য প্রস্তুত। টয় বলে, সাবাস। এদিকে ক্যাপ্টেন জোসেফের ভাই রোমানের যে ফোনটা নিয়ে এসেছিল না, সেটা ঘাঁটতে গিয়ে সেই ভিডিওটা পায় যেটা আর্মি সেক্রেটারি জোসেফের সাথে ডিল করার সময় রোমান লুকিয়ে করেছিল। ভিডিওটা দেখে ক্যাপ্টেন রীতিমতো ধাক্কা খায়, শরীরে নয় মনে। সে ভেবে পাচ্ছে না তারা আর্মি হয়ে দেশের জন্য জীবনের রিস্ক নিয়ে যেখানে ক্রিমিনালদের ধরে, সেখানে আর্মির একজন ঊর্ধ্বতন অফিসার কিছু টাকার লোভে সেই ক্রিমিনালদের কাছেই বিক্রি হয়ে যায়। আর এতে মাঝখান থেকে বলির পাঠা হয় সেই শত আদর্শবান আর্মিগুলো। তো ক্যাপ্টেন এই ভিডিওটা কম্বো সহ বাকি সবাইকেও দেখালে তারাও তো রীতিমতো শক। ক্যাপ্টেন বলে, আমাদেরকে যেভাবেই হোক ব্রাউন্সভিলের চেকপোস্টে পৌঁছাতে হবে, আমাদের হাতে সময় নেই, তাই দ্রুত চলো। এই বলে এরা চলতে শুরু করলে যেতে যেতে টরো আফসোস করে পয়কে বলে, ভাই আজকে তোর এটা কি বার্থডে পার্টি দিচ্ছি? পয়ক কষ্ট না পেয়ে বলে, সমস্যা নেই, লোকে বলে বার্থডে পার্টিতে কাজ করে নাকি শুভ। তো এরা হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষের দিকে আসলে দেখে পাহাড়ের নিচে ক্রিমিনালদের একটা গোপন আস্তানা দেখা যাচ্ছে, যেখানে দুইজন লোক অস্ত্র সহ হেঁটে যাচ্ছে। এটা দেখে টরো বলে, এরা তো দেখছি জোসেফের লোক, তার মানে এই আস্তানায় অনেক অস্ত্রের মজুদ ও খাবার আছে, তাই চলো এদেরকে হামলা করে এখান থেকে কিছু খাবার ও অস্ত্র নেই। ওদিকে জোসেফ আর্মিদেরকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে তার দলবল নিয়ে এই আস্তানার দিকেই ফিরতেছে। হঠাৎ পথের মাঝে একটা পাথরের তাজা রক্ত দেখতে পায়, যা দেখে এরা বুঝে যায় আর্মিগুলো তাহলে আস্তানার দিকেই গেছে। সিন এদিকে আর্মিদের কাছে আসলে দেখি এরা বুলেট ও খাবার সংগ্রহের জন্য আস্তানায় মিশন শুরু করেছে। এই মেয়েগুলোকে চিনতে পেরেছেন? ওই যে মা ও মেয়ে যাকে জোসেফের লোকেরা কিডন্যাপ করে এনেছিল। তো ক্যাপ্টেন মেয়েগুলোকে শান্ত করে বলে, আপনারা এখন নিরাপদ, আপনাদের শারীরিক অবস্থা কি সেটার জন্য মেডিকেল টেস্ট নেওয়া দরকার, আমাদের সাথে একজন ডক্টর আছে, সে টেস্টটা নেবে। এই বলে ক্যাপ্টেন চলে গেলে কম্বো এদের মেডিকেল টেস্ট নেয়। ওদিকে ক্যাপ্টেন ও ট্যাঙ্কম অস্ত্র খুঁজতেছে। এমন সময় পয় ও টরো পাশের রুম থেকে পাওয়া বিরাট একটা বক্স আনে। এরা তখন সেই বক্সটা খুললে সাবাস, এরা যা খুঁজছিল তা পেয়ে গেছে। ক্যাপ্টেন বলে, জোসেফের লোকেরা যে কোনো সময় এখানে আসতে পারে ও যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর প্রসঙ্গ এখন শুধু আমাদের না, যে দুই মেয়ে উদ্ধার হলো এদের নিরাপত্তার দায়িত্বও এখন আমাদের। টরো অশ্রু টলমল চোখে বলে, মেয়েগুলোর সাথে যা নির্মমতা হয়েছে, আমি একজন আর্মি হয়েও দেশে যখন এমন কিছু ঘটতে দেখি তখন মন চাই এই চাকরি ছেড়ে দেই। সবাই তো থ মেরে আছে। টর বলে, আমার চাকরিটা করে যাওয়ার কারণও এটাই, চাকরি করে এই আশাতে যদি এমন একটা ঘটনা হলেও থামাতে পারি। তো ক্যাপ্টেন কম্বোকে বলে, মেয়েগুলোর কি অবস্থা? কম্বো বলে, ঠিক আছে, তবে মানসিকভাবে ভেঙে পড়েছে। ক্যাপ্টেন বলে, এখান থেকে যা যা অস্ত্র নেওয়ার নাও এবং মেয়েগুলোকে সাথে নিয়ে চলো এখান থেকে বের হই। এটা শুনে সবাই যা যা নেওয়ার নিচ্ছে। ওদিকে সিন জোসেফের কাছে আসলে দেখি রাত নেমেছে ও জোসেফ তার গ্যাং নিয়ে এদিকে আসতেছে। এদিকে আর্মিরা মেয়েগুলোকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইও বলে, আমরা এখান থেকে বেরিয়ে সোজা চেকপোস্টের দিকে যাব, ওখানে আমাদের উদ্ধার টিম আমাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা আমাদের টিমের ভেতরেই থাকবেন, যদি কোনো হামলা হয় তো ভয় পাবেন না বা দৌড় দিবেন না, ঠিক আছে? মেয়েগুলো হ্যাঁ বললে এরা প্রস্তুতি নিয়ে এখান থেকে বের হয়। কিন্তু এরা বের হয়ে একটু সামনে আসতেই ¡Estoy bien, capitán! ¡Voy para arriba! ¡Estás bien!
ট্যাঙ্কো পরিস্থিতি বেগতিক দেখে ক্যাপ্টেনকে বলে, এরা তো অনেকগুলো লোক, জানি না কতক্ষণ এদেরকে সামাল দিতে পারবো। এদিকে পয়ও এর আগেও একবার হাতে গুলি খেয়ে আহত ছিল, এখন আবার পায়ে খেয়েছে, বেচারার অবস্থা খুবই খারাপ। ওদিকে গুন্ডারা ঝড়ের মতো গুলি চালাচ্ছে, এদিকে পয়ের পিস্তলে আর মাত্র 2টি বুলেট আছে। এটা দেখে পয়ও হতাশ হয়ে গেলে টনো সাহস দিতে থাকে। ওদিকে গুন্ডাদেরও বুলেট শেষের দিকে, আর বুলেটের স্টক এই বাসাতেই আছে। তাই লাকোবরা তার সাথে কিছু লোক নিয়ে বুলেট ও অস্ত্র নেওয়ার জন্য এই বাসাতেই ঢোকার প্ল্যান করে ও বাসার গোপন সুড়ঙ্গের দিকে যায়। এদিকে ভিতরে থাকা মা ও মেয়ে ভাবে আর্মিরা তাদের জন্য লড়াই করতেছে, অথচ তারা হাত গুটিয়ে বসে আছে, এটা ঠিক নয়। তাই তারাও অস্ত্র নেওয়ার জন্য পাশের রুমে আসলে ক্যাপ্টেন ভাবে, যাক এরা তাহলে সাহস করেছে। তাই ক্যাপ্টেন এসে তাড়াহুড়ো করে এদেরকে সবকিছু বুঝিয়ে দেয়, যেমন কিভাবে বুলেট লোড করতে হয়, কিভাবে চালাতে হয় এগুলো। এরপর ক্যাপ্টেন মেয়েগুলোকে এই রুমের জানালা কভার করতে দিয়ে বাহিরের দিকটা সামলাতে চলে যায়। ওদিকে যেহেতু লাকোবরা বুলেট ও অস্ত্র সংগ্রহের জন্য বাসার গোপন সুড়ঙ্গের দিকে গেছে, তাই আর্মিরা যেন লাকোবরাকে টের না পায়, তাই আর্মিদের মনোযোগ সরানোর জন্য জোসেফ বাসার দিকে ঝড়ের মতো ফায়ারিং শুরু করে। ¿Dónde fue? ¡Acá en el mundo! ¡Ah, puta madre! তো আর্মিদের এমন করুণ অবস্থা দেখে মা ও মেয়ে ইমোশনাল হয়ে বলে, ওরা কি আমাদের জন্য আপনাদের পিছু করতেছে? ক্যাপ্টেন বলেন, না আপনাদের জন্য নয়। ওদিকে মেয়ে ভীতু স্বরে বলে, আমরা এখান থেকে জীবিত বের হতে পারবো না তাই না? ক্যাপ্টেন কোনো জবাব দিতে পারে না। তখন মা শরীরে জোশ নিয়ে রাইফেল হাতে দাঁড়িয়ে পড়ে, মানে সে যে কোনো মূল্যে মেয়েকে বাঁচাতে চায়। ওদিকে ততক্ষণে লাকোবরা বাসার ভিতরে থেকে মেশিন গান এনে সেগুলো বাসার দিকে তাক করে সেট করতেছে। বাসার ভিতর থেকে এটা দেখে তো এরা শক। ওরা মেশিন গান রেডি করার আগেই এদেরকে বাঁচার প্রস্তুতি নিতে হবে, নয়তো নির্ঘাত মৃত্যু। তখন ¡Ya valieron verga! তো জোসেফের মেশিন গান চলতে চলতে দুম করে বুলেট শেষ হয়ে গেলে যেই না একজন বুলেট দিতে যায়, ক্যাপ্টেন ধ্যাম করে তাকে গুলি মেরে দেয়। জোসেফ তখন লুকাতে ধরলে ক্যাপ্টেনের একটা গুলি জোসেফের হাতেও লেগে যায়। মানে এবার পরিস্থিতি কিছুটা আর্মিদের কন্ট্রোলে চলে আসতেছে। ক্যাপ্টেন এবার তাদের সবাই সহি সালামতে আছে কিনা সেটা রিপোর্ট চায়। ট্যাঙ্কো আহত থেকেও ঠিক আছে হিসেবে রিপোর্ট দেয়। এরপর ট্যাঙ্কো দেখে তার রাইফেলে বুলেট শেষ। তখন সে চিল্লিয়ে বলতে থাকে, আমার বুলেট লাগবে, কিন্তু বাকিরা সেটা শুনতে পাচ্ছে না। তখন কার্লা মেয়েটি বুলেট নিয়ে আসার সিদ্ধান্ত নিলে মা তাকে নিষেধ করতে থাকে, কারণ ট্যাঙ্কো বাড়ির বাহিরের গেটের দিকে আছে, যেখানে যাওয়াটা অনেক রিস্কি। কিন্তু কার্লা সাহস করে একটা রাইফেল দিতে গেলে ট্যাঙ্কোর মুমূর্ষ অবস্থা দেখে কেঁদে ফেলে ও বলে, আপনি ঠিক আছেন? ট্যাঙ্কো এই মুমূর্ষ অবস্থাতেও মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিক আছে, মানে এটাই হচ্ছে আর্মিদের ধর্ম। তো এমন সময় আন্ডারগ্রাউন্ড থেকে লাকোবরা উপরে উঠে হামলা শুরু করলে তো এরা ট্যাঙ্কোর খোঁজে বাহিরের গেটে এসে যা দেখে তা দেখে থমকে যায়। তো ট্যাঙ্কোকে হারিয়ে এদের রক্ত তো মাথায় উঠে গেছে, তাই এরা এবার রেগে মেগে সোজা বাহিরে চলে আসে ও রাইফেল হাতে জোসেফকে খুঁজতে থাকে। এদিকে জোসেফ তো সামনে থাকা কাঠের আড়ালে আহত অবস্থায় লুকিয়ে আছে, আর আর্মিরা সেদিকেই আসতেছে। তখন তো জোসেফের সকল লোক মারা গেছে, এখন জোসেফ পুরো একা। এদিকে আর্মিদের মাথায় পুরো রক্ত উঠে গেছে, কারণ পয়ও মৃত্যুসজ্জায়। পরিস্থিতি বেগতিক দেখে জোসেফ জানের ভয়ে হাত তুলে স্যারেন্ডার করে ও বলে, অনেক হয়েছে, এবার বন্ধ করো, আমি স্যারেন্ডার করতেছি। এটা শুনে ক্যাপ্টেন গুলি বন্ধ করে পয়ের অবস্থা জানার জন্য কম্বোর দিকে তাকায়। তখন কম্বো ইশারায় বলে, পয় বাঁচবে না। এটা শুনে ক্যাপ্টেনের যেমন রাগ মাথায় ওঠে, ঠিক তেমন বাকি দুইজনও রেগে মেগে জোসেফের দিকে রাইফেল তাক করে। তো আর্মিদের তো একটা রুলস বা আদর্শ আছে যে
কোনো ক্রিমিনাল স্যারেন্ডার করলে তাকে গুলি করা যাবে না। আর এদিকে জোসেফও জানে যে এরা আদর্শবান আর্মি, তাই জোসেফ সেই দুর্বলতার সুযোগ নিতেই স্যারেন্ডার করেছে। এখন আর্মিরা তো পড়ে যায় দোটা নাই। একদিকে আর্মিদের বুকের ভিতরে রাগে টকবক করে ফুটতেছে, মন চাচ্ছে জোসেফকে গুলি করে ঝাঁঝরা করে দেবে, কিন্তু অপরদিকে তাদের আদর্শ। এখন তারা কি করবে সেই দ্বিধায় পড়ে একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। এটা দেখে জোসেফ খুশি হয়ে বলে, তোরা আমাকে গ্রেফতার করে সরকারের হাতে তুলে দে, এতে সরকার তোদেরকে মেডেল দিবে, ব্যাস তোরাও খুশি আমিও খুশি। এটা শুনে আর্মিদের মাথায় দুইটি প্রশ্ন আসে। এক, আমরা কি মেডেলের লোভে এভাবে জীবন বাজি রেখে দেশের সেবা করি? দুই, আমরা যদি একে গ্রেফতার করে আইনের হাতে তুলে দেই তাহলে কোনো অফিসার যে ঘুষ খেয়ে একে ছেড়ে দিবে না তার গ্যারান্টি আছে? ব্যাস এই দুইটি প্রশ্নের উত্তর এদের ব্রেনে ক্লিয়ার হতেই স্ক্রিন অন্ধকার হয়েও ধ্যামাধ্যাম কয়টা গুলির আওয়াজ হয়। স্ক্রিনে আলো আসলে দেখি জোসেফ মাটিতে লুটে পড়ে আছে, আর এরা সবাই পয়ের লাশের পাশে বসে থেকে কাঁদতেছে। ছেলেটা বার্থডে পার্টি দিতে বের হয়েছিল, কিন্তু একটা ঘুষখোর অফিসারের কারণে লাশ হয়ে গেল। ওদিকে ট্যাঙ্কর তো ডেড বডিটাই নেই, ব্লাস্টে তার শরীরটাই তো ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেছে। তো এর মাঝে আকাশে হেলিকপ্টার দেখা যায়, মানে উদ্ধার টিম চলে এসেছে। আমার মতে আর্মিরাই একমাত্র সৎ ও আদর্শবান হয়ে থাকে। বাকি পুলিশ টুলিশ যাই কোন সব শালারা। আর ক্রিমিনালদের মেইন শক্তি হচ্ছে ক্ষমতায় থাকা নেতা আর বড় চেয়ারে থাকা সরকারি অফিসার। তাই আমার ঘৃণা ক্রিমিনালের উপর আসে না, আমার ঘৃণা আসে এসব নেতা ও ঘুষখোর এসব অফিসারদের উপর। জানি না আপনাদের কি মতামত, পারলে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেন, ও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেন, কারণ এমন স্বাদের মুভি এক্সপ্লেন কেবলমাত্র আমার কিচেনে রান্না হয়, অন্য কোথাও এই টেস্ট পাবেন না। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, টেক কেয়ার, বাই বাই।